এই খোকা, এদিকে শোনো। কি পয়সা চাই? পয়সা কিন্তু দেওয়া যাবে না। ওইসব কিছু চাই না, তোমার সাথে দুটো কথা বলবো। এসো আমার কাছে, এসো। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, দুপুর বেলার লোকটা। গল্পটি আমরা আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য এই গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প, শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুপুর বেলার লোকটা। ব্যাপারটা যখন ঘটেছিল তখন এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি। বলিনি এই জন্যে যে প্রথমত কেউ বিশ্বাস করবে না, দ্বিতীয় কারণ সেদিনের সেই আশ্চর্য মোহ, সেই অদ্ভুত নেশা, তার অনুভূতিকে বলবার মতন ভাষা আমার ছিল না। লোকে শুধু এইটুকুই জানত আমাকে ছেলে ধরা ভুলিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে আমি ফিরে আসবার পরে 2 ঘন্টা ধরে ঠাকুমা কান্নাকাটি করেছিলেন, সে কথা মনে আছে। আরও মনে আছে জোড়ামন্ডার হরির লুট হয়েছিল বাড়িতে, এও মনে পড়ছে। ঘটনার পরে প্রায় 6 মাস ধরে একটা চাকর সঙ্গে না নিয়ে আমার কোথাও বেরোবার ঝোঁ ছিল না, এমনকি স্কুলেও না। কিন্তু আজ আর ঠাকুমা বেঁচে নেই। যাদের স্নেহ ভালোবাসার রক্ষা কবচ সব সময় আমাকে ঘিরে থাকত, তাদের অনেকেই পৃথিবীর মায়া কাটিয়েছেন। ছেলে ধরাকে প্রলুব্ধ করবার মতন বিপজ্জনক বয়সটার সীমাটা আমি পার হয়ে এসেছি অনেক অনেক বছর আগে। আজ অসংকোচে একটা স্বীকারোক্তি করা যাক। একটা বিরক্তি ভরা ক্লান্ত মুহূর্তে আজ যখন জীবনটাকে অতিরিক্ত নিষ্ঠুর বলে মনে হয়, রাত্রির হাওয়ায় কখনো কখনো যখন দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর সমস্ত মনটাকে ব্যাকুল করে তোলে, তখন ভাবি এর চাইতে সেই ছেলে ধরার সঙ্গেই চলে যাওয়া ভালো ছিল। একটা অপূর্ব আশ্চর্য পৃথিবীর হাতছানি আমার কাছে বয়ে এনেছিল সে, যে পৃথিবী চিরদিনের মতো আমার কাছ থেকে মুছে গিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছিল লোকটা? কোথায় নিয়ে যায় ছেলে ধরা? অনেক জল্পনা কল্পনা শুনেছি এই নিয়ে। কেউ কেউ বলে ওরা নাকি পাহাড়ের নাগা সন্ন্যাসীদের চর। কারোর মতে ওরা ছেলেপুলেদের নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছে দেয় ভিক্ষে করবার জন্যে। আর আমার ঠাকুমা ভাবতেন ছোট বাচ্চাদের নিয়ে পদ্মার পুলে বলি দেওয়া হয়, নরবলি না দিলে নাকি খুশি করা যায় না রাক্ষসী নদীকে। এইসব কথা শুনে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। নিজের একান্ত অবসরে বসে বসে এই কথাই ভেবেছি, আমার ফিরে আসবার কোনো দরকার ছিল না। প্রতিদিন স্কুলে যাওয়া, বাড়িতে হাজার রকমের শাসন, পরীক্ষার আতঙ্ক, এদের সব কিছুর হাত থেকেই কি আশ্চর্য মুক্তি সেদিন এসে দাঁড়িয়েছিল আমার সামনে। নাগা সন্ন্যাসী, ভিক্ষুকের দল, পদ্মার পুল, ওসব কিছুই না। সে যে কোন অপূর্ব রূপকথা দিয়ে গড়া। সে যাক, তার দোরগোড়া থেকে কিভাবে ফিরে এলুম সেইটাই বলি। রবিবারের ছুটি ছিল সেদিন। দুপুরের সঙ্গে গরম হাওয়া মাতামাতি করছিল পূর্ণিয়া শহরে। রাস্তায় থেকে থেকে উঠছিল ধুলোর ঘূর্ণি। আমের বাগানে 2-1টা ফল রং ধরে টুপ টুপ করে ঝরে পড়ছিল। আমাদের ভাট্টা বাজারের বাসায় আমি একটা জামরুল গাছের ছায়ায় চুপ করে বসেছিল। জামরুল এখনো পাকেনি। ভাবছিলাম এই ফাঁকে টুক করে রাস্তায় বেরিয়ে পড়ব কিনা।
এমন সময় এলো লোকটা। পাকা দাড়িগুলো ধুলোয় বাদামি হয়ে গিয়েছে, এক রাশ ময়লা শিমুল তুলোর মতন মাথার চুল। হঠাৎ মনে হয় এক ঝলক হাওয়া ওগুলো উড়িয়ে নিতে পারে। কাঁধে একটা তালি মারা ঝোলা, এক হাতে একটা অষ্টাবক্র লাঠি। ইশারা করে লোকটা আমাকে ডাকলো কাঠের গেটটার ওপার থেকে। ঠিক ভিক্ষে চাইবে, আমি জানতুম। রবিবারের সকাল থেকে এদের শুরু হয় বেলা 3টে অবধি। বললুম, দাঁড়াও, আমি চাল এনে দিচ্ছি। লোকটা মাথা নাড়ল। না, চাল সে চায় না, তবে ভাত তো ফুরিয়ে গেছে। না, ভাতও তার দরকার নেই। তাহলে পয়সা দেওয়া হবে না, সে যেতে পারে। না, পয়সাও সে চাইতে আসেনি, শুধু দুটো কথা বলতে এসেছে আমার সঙ্গে। আমি অবাক হয়ে গেলুম। আমার সঙ্গে কি কথা থাকতে পারে ওই বুড়ো লোকটার, যার দাড়িগুলো পেকে বাদামি হয়ে গিয়েছে, যার মাথার চুলগুলো এক রাশ মলিন শিমুল তুলোর মতো দোল খাচ্ছে এলোমেলো হাওয়ার? কি মতলব ওর? একবার ভাবলুম চোর, ভাবার কারণও ছিল। মাসখানেক আগে দিন দুপুরে বাড়িতে চোর ঢুকে এক রাশ বাসনপত্র নিয়ে পালিয়ে গেছে। কে জানে সেই লোকটাই লোভে লোভে আবার ফিরে এসেছে কিনা। বৈঠকখানার ঘরে ছোট কাকা ঘুমোচ্ছেন, ওকে ডাকবো কিনা মনে মনে ভাবছি। এমন সময় লোকটা আবার আমাকে ইশারা করে ডাকলো। এইবার এতক্ষণ পরে আমি ওর চোখ দুটো দেখতে পেলুম। আশ্চর্য, এতক্ষণে ওই চোখ দুটো কোথায় লুকিয়েছিল? কালো কোঁচকানো কোঠরে গভীর ভুরুর অন্ধকারে কোন গহনে অদৃশ্য হয়েছিল এমন একটা তীব্র উজ্জ্বল দৃষ্টি। সাদা দাড়ির ফাঁকে লোকটা হাসল। এ হাসিও আরো আশ্চর্য। সঙ্গে সঙ্গেই মনে হলো একে আমি অনেকবার দেখেছি। এ আমার বহুকালের চেনা। এর নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, কিন্তু একটু পরেই পড়বে। এই দুপুরে গরম হাওয়ার এই মাতামাতিতে টোপ টাপ করে পাকা আম ঝরে পড়বার শব্দের সঙ্গে সঙ্গে এর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমার জন্য অনেক কথায় বয়ে নিয়ে এনেছে অনেক খবর। সেইগুলো শুনবার জন্যই তো এতক্ষণ আমি উৎসুক হই ওই জামরুল গাছের তলায় বসে প্রহর গুনছি। আবার হাসলো লোকটা, আরেকবার হাত সানি দিয়ে ডাকলো আমাকে। তৎক্ষণাৎ উঠে পড়লুম আমি। কাঠের গেট পার হয়ে বেরিয়ে এলুম রাস্তায়। আমাদের নির্জন পূর্ণিয়া শহর দুপুরের তপ্ত রোদে এত বেশি নির্জন হয়ে যায় কে জানতো গ্রীষ্মের এই গরম হাওয়ায় চারদিকে মাঝরাতের স্তব্ধতা ঘনিয়ে আসে। একটা ছাগলও চড়ে না, একটা কুকুরও দেখতে পাওয়া যায় না, শুধু পাতার ঝড় আর বাতাসের হু হু ছাড়া আর কোনো শব্দ থাকে না কোথাও। লোকটা তার অষ্টাবক্র লাঠিটায় ভর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর তার একটা হাত আস্তে রাখল আমার কাঁধের উপর। দাড়ির ফাঁকে অল্প একটু হেসে ফিস ফিস করে বলল, চলো তাহলে। আমি সঙ্গে সঙ্গে বললুম, চলো। কারণ স্পষ্ট কিছু জানা না থাকলেও আমি বুঝতে পেরেছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি দরকার। না গেলে সমস্ত একটা সুযোগ হারাবো। একটা মজার খেলা, ভারী চমৎকার কোনো পিকনিক, অথবা আরো কিছু লোভনীয়তার চাইতে ঠিক জানা নেই, কিন্তু আমাকে যেতেই হবে। আমরা দুজনে হাঁটতে শুরু করলাম। মুহূর্তে পূর্ণিয়া শহর মুছে গেল দুপাশ থেকে। সামনে শুধু একটা ছায়া ছায়া পথ। যতদূর দেখি ওই পথটা ছাড়া আর কিছু কোথাও নেই। আর পথটাও কি হঠাৎ মাটি ছেড়ে ধনুকের পিঠের মতন আকাশের দিকে বাঁকা হয়ে পড়ল। তার দুধারে মানুষজন, ঘর বাড়ি, জংলা, আমের বাগান কিছুই রইল না, শুধু এক রাস ছায়া ছায়া অস্পষ্টতা, কিছু মেঘ, খানিকটা ধোঁয়া। আমি কি শূন্য দিয়ে চলেছি? হঠাৎ হঠাৎ তাকিয়ে দেখলুম লোকটার দিকে। কি আশ্চর্য, এ তো সে নয়। কোথায় মিলিয়ে গেল সেই লোকটা? এ যেন আর একজন মানুষ।
লম্বা চওড়া চমৎকার চেহারা, মাথায় সাদা ধবধবে পাগড়ি, তাতে কি সব ঝিকমিক করছে। যাত্রা দলের পোশাকের মতো একটা লম্বা ঝকঝকে জামা তার গায়ে, পায়ে জরির নাগরা। বয়স কত তার? ছোট কাকার মতন হবে বড়জোর। লোকটা আবার আমার দিকে তাকালো, তারপর হাতের মুঠো খুলে ধরল। সেদিকে তাকিয়ে আমি আরো আশ্চর্য হয়ে গেলুম। মুঠোর ভেতরে একটা ছোট্ট পাখি, মাটির নয়, জ্যান্ত। কিন্তু কিন্তু এমন রঙের পাখি আমি কখনো দেখিনি। এমন সুন্দর পাখি কখনো থাকতে পারে আমি জানতুম না। সবুজে সোনালিতে মেশানো তার গায়ের রং, লাল টুকটুকে ছোট্ট ছোট্ট ঠোঁট, আরো ছোট্ট ছোট্ট দুটি চোখে সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমাকে দাও বলেই আমি খপ করে পাখিটার দিকে হাত বাড়ালাম। সঙ্গে সঙ্গে সবুজ সোনালিতে মেশানো একটা বড় প্রজাপতির মতন লোকটার মুঠো থেকে উড়ে গেল পাখিটা। কিন্তু বেশি দূরে গেল না, ঠিক আমার কাছ থেকে হাত দুয়েক দূরে সে ঘুরে ঘুরে উড়তে লাগলো, যেন ধরা দেওয়ার আগে কিছুক্ষণ খেলা করতে চায় আমার সঙ্গে। আমি ছুটে চললাম পাখিটার পেছনে, যেন চমৎকার একটা খেলা শুরু করেছে পাখিটা। কখনো ঠিক হাতের নাগালে আসে, ঠিক ধরবার মুহূর্তেই আবার ফুরুত করে উড়ে যায় সে কাছ থেকে। লোকটা আমার পাশে পাশে আসছে, ছুটছে না, অথচ ঠিক চলছে সমানে, যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমার সঙ্গে সে বাঁধা। মাথার সাদা পাগড়িটায় কি সব রোদে চিকমিক করছে। যাত্রার দলের রাজার মতো জামাটা ঝকঝক করছে রোদে। তৎক্ষণাৎ পাখিটা ওর হাতের ভেতরে এসে বসল, সঙ্গে সঙ্গে হাতটা মুঠো করে ফেলল লোকটা। আমি চেঁচিয়ে উঠলুম, ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে যাবে। লোকটা মুঠো খুলল। একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ওর মুখে। কি আশ্চর্য, পাখিটা সেখানে নেই, শুধু মুঠো ভরা এক রাশ পাকা আঙুর, রসে টল টল করছে সেগুলো। আমি আবার চিৎকার করে উঠলুম, পাখিটা পাখিটা কোথায় গেল? লোকটা জবাব দিলে না। ঠোঁটে সেই অদ্ভুত হাসি জাগিয়ে রেখেই খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপরে বললে, খাও। আমি আঙুর তুলে মুখে দিল। কি মিষ্টি! এমন আঙুর আমি জীবনে খাইনি। তারপরে আর একটা, আরো একটা, আরো একটা। হঠাৎ আমার চোখ ঘুমে জড়িয়ে এলো। আমি আর দাঁড়াতে পারছি না। তক্ষুনি লোকটা আমাকে দু হাতে জড়িয়ে ধরল। তারপরেই মনে হলো অত্যন্ত নরম বিছানায় যেন আমাকে শুইয়ে দিয়েছে। শুধু থেকে থেকে মনে হচ্ছিল বিছানাটা দোলনার মতন দুলছে, যেন এক রাশ সমুদ্রের ফেনার মধ্যে আমি শুয়ে আছি, আর ঢেউগুলো দোলাতে দোলাতে চলেছে আমাকে নিয়ে। একটা চাপা গর্জনও শুনতে পাচ্ছি, কোথায়, সমুদ্রের না ট্রেনের। গত বছর আমরা পুরীতে গিয়েছিলাম। অত্যন্ত রূঢ়ভাবে আমার ঘুম ভাঙল। কে যেন কাঁধ ধরে আমাকে ঝাঁকাচ্ছে। চোখ মেলে প্রথমটা যেন বিশ্বাস করতে পারলাম না। চারিদিকে লোক, ৩-৪ জন লাল পাগড়ি পুলিশ। একটা স্টেশনের প্ল্যাটফর্ম, কাটিহার জাংশন। ছোট কাকা আমাকে ঝাঁকুনি দিচ্ছে সমানে। কোনো নেশার জিনিস খাইছে নিশ্চয়ই, দেখুন তো মশাই, কাছাকাছি ডাক্তার পাওয়া যায় কিনা। বাবার গলা। এবার আর কিছু দেখতে বাকি নেই আমার। একটা বেঞ্চির ওপর বসে আছি আমি, বাবা, ছোট কাকা, অসংখ্য লোক আর পুলিশ। আমার পায়ের কাছে মাটিতে পড়ে আছে সেই লোকটাই। বাদামি রঙের দাড়ি, এক রাশ তুলোর মতো সাদা সাদা চুল, সেই অষ্টবক্র লাঠি, সেই ঝোলাটা। দাড়ির কটা দিক তার লাল হয়ে গিয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা। প্রচণ্ড প্রহারের ফল। পরের ট্রেনে আমরা পূর্ণিয়া ফিরে এলাম।
সন্ধ্যাবেলায় জোড়া মন্ডার হরির লুট, 1 মাস ধরে বাড়িতে ছেলে ধরার নানান রোমাঞ্চকর গল্প, 2 মাস ধরে চাকরের কড়া পাহারা। বড় হওয়ার পরে এক বন্ধু বুঝিয়ে দিলেন ওর নাম হিপনোটিজম। ওই পাখি, পাকা আঙুর, সব মায়া। কিন্তু কিন্তু হিপনোটিজম, নানা দুঃখে ভরা আজকের এই বিড়ম্বিত জীবনে সে কথা মানতে আমার ইচ্ছে হয় না। রূপকথার জগৎটা হয়তো মিথ্যে নয়, শুধু সেখানে পৌঁছাবার চাবিকাঠিটাই আমরা হারিয়ে ফেলেছি। 1-8 হয়তো আজও সেই স্বপ্নলোকের সন্ধান জানে, হয়তো হয়তো তাদেরই একজনের দুর্লভ আবির্ভাব সেদিন ঘটেছিল। কিন্তু এ কথা সেদিন কেউই বিশ্বাস করতেন না। বাবা, ঠাকুমা, ছোট কাকা, কেউই নয়। আজকের এই এত বাস্তব দুঃখ বেদনার ভেতরে এ কাহিনী কি তোমরাই বিশ্বাস করবে? ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, দুপুর বেলার লোকটা। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ সমগ্র কিশোর সাহিত্য এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য। আমার এই উপস্থাপনা কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে। নমস্কার।